আবারও রাজপথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসার কথা। প্রথমে ঠিক ছিল রানী রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি হবে, তবে পুলিশ অনুমতি না দেওয়াতে বিকল্প জায়গাতে কর্মসূচি। বেলা 2টো থেকে 4টে পর্যন্ত কর্মসূচি হবে। সই বিতর্কের আবহে কোন কোন বিধায়ক আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেবেন সেদিকে অবশ্যই নজর থাকবে, কারণ এর আগে আমরা দেখেছি কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেখানে মাত্র 20 জন বিধায়ক উপস্থিত ছিলেন এবং এর পরেও আমরা দেখেছি যে দলে ফাটল ধরেছে। এবং সেই দিক থেকে আজকের যে কর্মসূচি সেখানে কোন কোন বিধায়ক যোগ দেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রানী রাসমণি অ্যাভিনিউ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজপথে নামতে চলেছেন, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে রানী রাসমণি অ্যাভিনিউতে? যে জায়গাটা রয়েছি, অর্থাৎ আমার হচ্ছে রানী রাসমণি রোড এবং আমরা বহু সভা, বহু ধর্ণা, বহু কিছু এই রানী রাসমণি রোডে দেখেছি, কিন্তু বদলের পরেই, অর্থাৎ সরকার আসার পরেই একেবারেই প্রথম দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী রাজপথে নামবে। সেই রানী রাসমণি রোডে, ঠিক সেই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে সেই বিক্ষোভ দেখাবেন এবং তাদের বেশ কিছু দাবি। তার আগে আমি বলবো, এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তেই কিন্তু এখানে ব্যারিকেড লাগানো হয়েছে। তাদের সেই রানী রাসমণি রোড বেশ রমিত, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আসবো। তবে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিতা, আজকে বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি আজকে রাজপথে নামছেন, তবে যেই বিষয়টি নজরে থাকবে কতজন বিধায়ক আজকে যোগ দিচ্ছেন, কারণ কি এর আগে আমরা দেখেছি কালীঘাটের বাড়িতে যে বৈঠক ডেকেছিলেন সেখানে মাত্র 20 জন বিধায়ক যোগ দিয়েছিলেন এবং এরপরেও তৃণমূলে ভাঙনের খবর সামনে আসছে। সেক্ষেত্রে কতজন বিধায়ক আজকে যোগ দেবেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আজকে দুপুর 2টোর সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 মাস পর তিনি রাজপথে নামছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস নির্বাচনে পরাজয়ের পর থেকে শীত ঘুমে চলে গেছিল। গত শনিবার রাজপথে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে তার উপর আক্রমণ হয়েছিল এবং তাকে লক্ষ্য করে ইট পাটকেলের পাশাপাশি ডিম ছোড়া হয়েছিল। রাজ্য রাজনীতির পাশাপাশি গোটা ভারতবর্ষের রাজনীতিতে একটা অন্যরকম মাত্রা পেয়েছিল সেদিনের ঘটনা। তারই পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 1টার সময় তিনি আসবেন এবং 2টো থেকে কর্মসূচি শুরু হবে। 2টো থেকে 4টে পর্যন্ত তার অবস্থান বিক্ষোভ চলবে। তৃণমূল কংগ্রেসে যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধ কমাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথকেই বেছে নিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তার লড়াই বাংলার মানুষ, দেশের মানুষ দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 71 বছর বয়সেও কি ভেলকি দেখাতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ দলের মধ্যে যে গৃহদাহ শুরু হয়েছে, যেভাবে গৃহযুদ্ধ শুরু হচ্ছে, একের পর এক বিধায়ক বেসুরো মন্তব্য করছেন। তার এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী অরূপ রায়ের মতো নেতাও যেখানে মুখ খুলছেন, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক 3টি ইস্যুকে সামনে রেখে তিনি রাজপথে নামছেন। গোটা রাজ্য জুড়ে যেভাবে হকার উচ্ছেদ করা হয়েছে, যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং নির্বাচনকে ভারতীয় জনতা পার্টি প্রভাবিত করেছে, এই 3টি ইস্যুকে নিয়ে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হঠাৎ করে যেটা ঘুমিয়ে পড়েছিল তাদের জাগিয়ে তোলা। কারণ তৃণমূল কংগ্রেসের যে বৈঠক হচ্ছে পরিষদীয় দলের বৈঠক, সেখানে বিধায়কের সংখ্যা প্রথম থেকে
গত দুদিন আগে পর্যন্ত বারবার কমেছে। প্রথমে ৭১ জন বিধায়ক এসেছিলেন, তারপরে ৪০ জন বিধায়ক এসেছিলেন। শেষ বৈঠকে অর্থাৎ রবিবার সেখানে ১৭ থেকে ১৮ জন বিধায়ক উপস্থিত ছিলেন। তো সেই বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকটিকে বাতিল করে দিয়েছেন, যেহেতু তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হয়েছিল, বিভিন্ন জায়গাতে কর্মসূচি চলেছে, সেই জন্যই বিধায়করা আসতে পারেনি বলে তৃণমূল কংগ্রেস ব্যাখ্যা দিয়েছেন। গতকাল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লকে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন, ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি করেছেন। আস্তে আস্তে তৃণমূল কর্মীরা পথে বেরোনোর চেষ্টা করছেন, কিন্তু নেতাদের যে অবস্থান তা নিয়ে কিন্তু একটা জটিলতা শুরু হয়েছে। দেবজ্যোতি, তোমাকে একটু বিরত করছি, এখানেই শোনাবো দিলীপ ঘোষ, তিনি কি বলছেন। তো পার্টিটাই জালিদের, তো সেখানে কি আশা করা যায়? সে যেন দেখুন অনেক কিছু ঘটবে। আমি বলেছি মুসল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে, আর যত তাড়াতাড়ি দলটা মাটিতে মিলিয়ে যায় তত পশ্চিমবাংলার পক্ষে ভালো। পুরো জাল তো পার্টিটাই জালিদের করা যায়। সে যেন দেখুন অনেক কিছু ঘটবে। আমি বলেছি মুসল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে, আর যত তাড়াতাড়ি দলটা মাটিতে মিলিয়ে। দেবজ্যোতি, যেমনটা তুমি জানাচ্ছিলে যে তৃণমূল নেত্রীর প্রথম বৈঠকে ৭১, তারপরে ৪০, তারপরে মাত্র ২০ জন বিধায়ক এসে পৌঁছন, সেক্ষেত্রে আজকের যে রাজপথে নামা, সেখানে কতজন বিধায়ক থাকতে পারে বলে আশা করা হচ্ছে, বা কারা কারা থাকতে পারেন আজকের এই ধর্ণা মঞ্চে? দেখো, প্রথমত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানী রাসমণি এভিনিউকে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু গতকাল পুলিশি বাধাতে সেটি ওয়াই চ্যানেলে সরাতে হয়েছে। তা নিয়ে কিন্তু বিস্তর রাজনীতি হয়েছে। তারপরেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বিক্ষোভে কতজন সাংসদ, কতজন বিধায়ক উপস্থিত হয় তার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু ধর্মতলামুখী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের কলকাতার নেতৃত্ব তারাও কিন্তু পথে নামছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলটিকে বা অবস্থানটিকে তারা কিন্তু সফল করতে চাইছেন, কারণ তৃণমূল কংগ্রেসকে জাগিয়ে তুলতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অস্ত্র, সেই অস্ত্র প্রয়োগ করে যদি দেখা যায় যে রাজপথে তৃণমূল কর্মী সমর্থক নেতারা নামছেন না, তাহলে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই আগের অবস্থাতে নেই। কারণ নির্বাচনে যে তাদের পরাজয় হয়েছে, তাদের কাছে এখনও ৮০ জন বিধায়কের মধ্যে গতকাল ২ জনকে সাসপেন্ড করা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৮। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা লোকসভা মিলিয়ে প্রায় ৪২ জন সাংসদ রয়েছে। গোটা রাজ্য জুড়ে তাদের বিধায়ক রয়েছে, গোটা রাজ্য জুড়ে তাদের পৌরসভা রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, পঞ্চায়েত রয়েছে। তারপরেও যেভাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গুটিয়ে গেছেন, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ফলস কেসে তাদের ফাঁসানো হচ্ছে, সেই জন্য তারা ভয়ে বেরোতে পারছেন না। তবে গত কয়েকদিন ধরে পুলিশের যে পদক্ষেপ, তাকে অতি সক্রিয়তা বলা হচ্ছে। বিভিন্ন নেতৃত্বকে ডাকা হচ্ছে, বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের ২০০০ পার্টি অফিস ভাঙা হয়েছে, ১০,০০০ কর্মীকে জেলে ভরা হয়েছে। সেই জায়গাতে ঘুমিয়ে পড়া তৃণমূল কংগ্রেসকে জাগিয়ে তুলতে তৃণমূল কংগ্রেসের শেষ অস্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী পথে নামছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা রাজনৈতিক অক্সিজেন পাবেন কিনা, তৃণমূল কংগ্রেস যেটা শীত ঘুমে তারা চলে গেছিলেন ৪ তারিখের পর থেকে, তারা আবার কি ঘুম থেকে উঠে সংগঠনের কাজে নামবেন? সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতারা চলে যেতে পারেন, কর্মীরা তার পাশে রয়েছেন। সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছেন, যদি আজকে তার কর্মসূচি সফল না হয়, তাহলে কিন্তু আগামী দিনে বিপদে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। সেই জায়গাতে আজকের এই মিছিলকে বা এই অবস্থানকে তারা সফল করতে চাইছে, এবং সেই মতোই কিন্তু কলকাতা কেন্দ্রিক বেশ কিছু নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই ধর্মতলার মুখী। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের বড় চ্যালেঞ্জ, এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কতটা তিনি রাস্তায় নামাতে পারবেন, কতজন বিধায়ককে উপস্থিত করতে পারবেন, কতজন সাংসদকে উপস্থিত করতে পারবেন, তার দিকে রাজনৈতিক মহলের নজর থাকবে। ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আবারও রাজপথে নামছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রমিতের সঙ্গে কথা বলবো। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, যে ছবিটা তুমি দেখাচ্ছিলে, যে এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে, কর্মী সমর্থকেরা তারা কি আসছেন, আজকে কি তাদের দেখা যাবে? একই সঙ্গে জানতে চাইবো রমিত, পুলিশি নিরাপত্তা কতটা দেখো তসমিনা, একটু আগে আমি রানী রাসমণি
দেখো তসমিনা, একটু আগে আমি রানী রাসমণি ওয়াই চ্যানেলের ছবিটা দেখাচ্ছি। ওয়াই চ্যানেল আর রাসমণি খুব কাছাকাছি, এবং ওই রানী রাসমণি রোডেই কিন্তু ধর্নার মঞ্চ হওয়ার কথা ছিল, যার পারমিশন কলকাতা পুলিশ দেয়নি বলেই এমনটা জানা যাচ্ছে। এবং সেই জন্য এই ওয়াই চ্যানেলে কিন্তু তৃণমূল সমর্থকদের জমায়েত, এবং নেত্রী তিনি নিজে থাকবেন সেরকম ভাবেই জানা গেছে, কিন্তু সেই রকম করে কোনো কর্মী সমর্থকদের কিন্তু কোনো চোখে পড়েনি। তবে সকাল থেকে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে, একেবারে সেন্ট্রাল ফোর্স, কলকাতা পুলিশ এবং রেলিং, গার্ড রেল, সমস্ত কিছু। রাসমণি রোডটা যেখানটা আমি দাঁড়িয়েছিলাম সেখানে একেবারে রেলিং লাগানো হচ্ছে, সেই গার্ডওয়াল, এবং সারি দিয়ে প্রিজন ভ্যান রয়েছে। অর্থাৎ পুলিশের তরফ থেকে যেইটুকুনি জানা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু কোন রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি যদি ঘটে তাহলে সেই সামাল দেওয়ার জন্য এই সমস্ত পরিস্থিতি, এই সমস্ত প্রস্তুতি, এবং সেই প্রস্তুতি কিন্তু একেবারে রাখা হয়েছে, এবং তার সাথে একেবারে নিরাপত্তা কিন্তু মারাত্মক আঁটোসাঁটো, উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন কলকাতা পুলিশের, এবং এই ওয়াই চ্যানেল এবং তার সাথে সাথে রানী রাসমণির রুম একদম টাইট সিকিউরিটি দেখা যাচ্ছে। তবে কর্মী সমর্থকরা কতটা আসে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেখো কিছুদিন আগেই আমরা দেখেছিলাম তৃণমূল নেত্রীর বাড়িতে একেবারে যেই বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু ভেস্তে যায়, কারণ সেখানে বেশ কিছুদের আসার কথা ছিল, তারা আসেননি। এবং সেই ক্ষেত্রে এই যে পার্টিকুলারলি আজকে আদেও কতজন এখানে একজোট হবেন, তৃণমূল নেত্রী তিনি কিন্তু একেবারে এই নতুন সরকার আসার পর রাজপথে নামার কথা বলেছেন, সেই ডাক দিয়েছেন। তিনি কখন আসেন এবং কতজন মানুষ হয় সেই দিকে চোখ থাকবে। ধন্যবাদ জানাবো রুমিত তোমাকে। ধর্মতলার ওয়াই চ্যানেলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রুমিত বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দেখে একেবারে কার্যত স্পষ্ট হয়ে গেল যে রাস্তায় পুলিশে ছয়লাভ, অর্থাৎ নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই ধর্ণা প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি জানিয়েছেন শুনুন। গণতান্ত্রিক ক্রিয়াকর্ম এখানে কেউ বন্ধ করবে না কারো, কিন্তু পুলিশ সুবিধা দেখে অনুমতি দেবে। আমাদের চিফ মিনিস্টার বলেন যে 104 বার আমাকে কোর্টে যেতে হয়েছে পারমিশনের জন্য, আমরা কাউকে কোর্টে পাঠাবো না। পুলিশ ঠিক যেটা মনে করবে সেটা দেবে পারমিশন, সময় জায়গা সে অনুযায়ী করতে হবে। আপনারা দেখলেন রেড রোডের নামাজ শান্তিতে ব্রিগেডে হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। যারা সরকারে থাকাকালীন শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখতে পারেনি তারা তো বিরোধিতা করবেই। তো সেই জন্য সবে তো এত উৎপাত করেছেন, মানুষকে জ্বালিয়েছেন, মানুষ অশান্তিতে ছিল, ইলেকশন হয়েছে, কটা মাস নয় শান্তিতে থাকলেন, তার সবারই ভালো।